প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যকার ক্ষেপণাস্ত্র যুদ্ধ আপাতত থামলেও এর স্থায়িত্ব নিয়ে তেহরানের সাধারণ জনগণের মধ্যে রয়েছে তীব্র সংশয়। দুই দেশের চরম বৈরিতা ও অমীমাংসিত বিষয়গুলোর কারণে এই শান্তি কতদিন টিকবে তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। আমার মনে হয় ইসরায়েলের সাথে এই যুদ্ধ আজ হোক বা কাল হোক আবারও শুরু হবে। এমনকি আমেরিকার সাথে কোনো স্থায়ী যুদ্ধবিরতি হলেও ইসরায়েল নিজের ইচ্ছে মতো যে কোনো সময় আমাদের ওপর আবারও হামলা চালাবে। দুর্ভাগ্যবশত এই যুদ্ধবিরতি স্থায়ী নয়। দুই পক্ষ এখনও অনেক মৌলিক বিষয়ে একমত হতে পারেনি। ফলে যে কোনো সময় আবারও বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা থেকেই যায়। তেহরানের সাধারণ মানুষ যখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, তখন ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো এই সংঘাতকে দেখছে ইসরায়েলের বিরুদ্ধে তাদের নতুন সামরিক বিজয় এবং মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের নতুন সমীকরণ হিসেবে। তেহরানের প্রধান পত্রিকাগুলোতে সোমবারের মূল প্রতিবেদনে ইরান ক্ষমতার ভারসাম্যের সমীকরণ হাত তুলেছে, জায়নবাদীদের জন্য বাব আল মানদেব প্রণালী অবরুদ্ধ, প্রতিরোধের নতুন বিজয় শীর্ষক নানা মন্তব্য ভরিয়ে তোলা হয়। এদিকে সীমান্তের ওপারে উত্তর ইসরায়েলের উপকূলীয় শহর নাহারিয়াতেও যুদ্ধবিরতি নিয়ে এমন মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জীবনের ঝুঁকি নিয়েই সেখানে দৈনন্দিন কাজে ফিরেছেন সাধারণ মানুষ। তবে ট্রাম্পের এই নির্দেশকে অনেকেই দেখছেন রাজনৈতিক খেলা হিসেবে। এটা সেই পুরনো খেলাই যা সবসময় খেলা হচ্ছে। তারা যুদ্ধ শুরু করে, চালায় এবং আবার বন্ধ করে দেয়। ডেডি ট্রাম্প থামতে বললে থামে, আবার চালাও বললে তারা চালায়। আর আমাদের একজন ইয়েসম্যান আছেন, তাকে যা বলা হয় তাই তিনি শোনেন। সত্যি বলতে আমি 28 বছর ধরে এখানে বাস করছি, আর এমন কোনো সময় ছিল না যখন এখানে বিপদ ছিল না। পরিস্থিতি সব সময় এমনই ছিল এবং আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি। গতকালও পরিস্থিতি বেশ খারাপ ছিল, চারিদিকে বিস্ফোরণ আর বিকট শব্দ হচ্ছিল। তবে সরকারের সমালোচনা থাকলেও দেশের সামরিক শক্তির ওপর আস্থা হারাচ্ছেন না অনেক ইসরায়েলি। শত্রুপক্ষকে মোটেও ভয় পান না বলে দাবি তাদের। আমরা একটি শক্তিশালী দেশ এবং শেষ পর্যন্ত আমরা যা চাই তাই করব। ট্রাম্প যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু আমাদের যদি আঘাত করার প্রয়োজন হয়, আমরা বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে আঘাত করব। রবিবারের তীব্র ক্ষেপণাস্ত্র বিনিময়ের পর আসা এই যুদ্ধবিরতি মূলত ওয়াশিংটনের 3 মাস ব্যাপী যুদ্ধ অবসানের চেষ্টারই অংশ। তবে তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলা না থামলে তারা আবারও কঠোর হামলা করবে। ফলে এই শান্তি কতক্ষণ স্থায়ী হয় তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। ইউক্রেন সংকট সমাধানে আমেরিকান দূত স্টিভ উইটকফ এবং জেরেড কুশনারের মধ্যস্থতা প্রচেষ্টা গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধের কারণে থমকে যাওয়ার পর থেকে আলোচনা এক প্রকার স্থবির। এই প্রেক্ষাপটে মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আপাতত কোনো ফোনালাপের এজেন্ডা নেই। আপনারা জানেন, প্রয়োজন হলে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে কথা বলেন। এমন ফোনালাপ খুব দ্রুতই আয়োজন করা সম্ভব। তবে এই মুহূর্তে আমাদের এজেন্ডায় এমন কোনো পরিকল্পনা নেই। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমেরিকান প্রতিনিধিদের সাথে তার ফোনালাপকে ইতিবাচক বলে উল্লেখ করলেও মস্কোকে ওয়াশিংটনের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। একই সাথে শান্তি আলোচনায় ইউরোপের মধ্যস্থতা করার প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। ইউরোপিয়ানরা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার জন্য মোটেও প্রস্তুত নয়। প্রথমত, রাশিয়ার উপর নানা শর্ত চাপিয়ে মধ্যস্থতার চেষ্টা করাটা অযৌক্তিক এবং ভুল। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যতটুকু দেখতে পাচ্ছি, ইউরোপিয়ানরা শান্তি আলোচনার চেয়ে যুদ্ধকে দীর্ঘায়িত করতেই বেশি আগ্রহী। অন্যদিকে এস্তোনিয়ার রাজধানীতে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা দাবি করেছেন, শান্তি আলোচনায় ইউরোপের একটি শক্তিশালী এবং বাস্তব কণ্ঠস্বর থাকা প্রয়োজন। কোনো প্রকার আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও গ্যারান্টি ছাড়া কেবল যুদ্ধবিরতি ঘোষণা করলে রাশিয়া তার সুযোগ নিয়ে আরও 20 কিলোমিটার অগ্রসর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ধরা যাক, আগামীকালই আমরা যুদ্ধবিরতি ঘোষণা করলাম। আমরা খুব ভালো করেই জানি রাশিয়া তখন কি করবে। যদি যুদ্ধবিরতি পর্যবেক্ষণের কোনো আন্তর্জাতিক গ্যারান্টি না থাকে, তবে রাশিয়া এই সুযোগে আরও সামনে এগিয়ে আসবে।
кілзона вже не кілзона. এদিকে ব্রাসেলস থেকে ঘোষিত এক নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার শ্যাডো ফ্লিটের বহরকে সহায়তাকারী আরও 30টি মাসেল এবং 31টি ব্যাংকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। Today we are putting forward the 21st sanctions package. We focus on the sectors with the highest impact, that is energy, it is financial services and crypto, trade, and this time it includes for the very first time fisheries, and we are banning the entry of former Russian combatants into the European Union. একদিকে ওয়াশিংটনের স্থবির কূটনৈতিক চ্যানেল, অন্যদিকে ইউরোপের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কিয়েভের ভূখণ্ড হারানোর শঙ্কা, সব মিলিয়ে 2026 সালের এই জুনে এসে এক গোলকধাঁধায় আটকে গেল ইউক্রেন শান্তি প্রক্রিয়া। সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তন আর দীর্ঘ গৃহযুদ্ধের অবসান শেষে ঘরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত হাজারো মানুষ। নিজ ভূমিতে ফিরে ভাঙা অর্থনীতিকে জোড়া লাগাতে এবার ব্যাংক চাষের মতো এক অভিনব উদ্যোগ নিয়েছেন খামারি হাসান দুলাইমি। সিরিয়ার সাহল আল গাব অঞ্চলে প্রায় 0.49 একর জমির ওপর গড়ে তুলেছেন ব্যাঙের এই বিশাল খামার। সিরিয়া যুদ্ধের কারণে প্রায় 1 দশক ধরে এই লাভজনক ব্যবসাটি পুরোপুরি বন্ধ ছিল। 2014 থেকে 2019 সাল পর্যন্ত তুর্কির শরণার্থী শিবিরে থাকার সময় আমি ব্যাংক চাষের অভিজ্ঞতা লাভ করি। আসাদ সরকারের পতনের পর যখন আমি নিজের এলাকায় ফিরে আসি তখন দেখি এখানে প্রচুর ব্যাঙ রয়েছে। তখনই মাথায় আসে আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে ব্যাঙ প্রজননের একটি প্রকল্প শুরু করার চিন্তা। খামার শুরুর মাত্র 1.5 বছরের মাথায় দুলাইমি এখন স্থানীয় বাজারের চাহিদা মেটাতে সক্ষম। স্থানীয় বাসিন্দাদের খাদ্য তালিকায় রাখার পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণাগার ও রেস্তোরাঁগুলোর চাহিদা মেটাতে এখন তুর্কি ও লেবাননও তার এই খামার থেকে ব্যাঙ আমদানির আগ্রহ দেখাচ্ছে বলে জানান খামার মালিক। পরিবেশবিদরা বলছেন ক্ষতিকর কীটপতঙ্গ দমন এবং জলাভূমির বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষায় ব্যাঙ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষতিকর কীটপতঙ্গ ও পোকামাকড়ের বিস্তার রোধে ব্যাঙ বড় ভূমিকা রাখে, যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত জরুরি। বিশেষ করে জলাভূমির বাস্তুতন্ত্র বা ফুড চেইনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। বৈজ্ঞানিক ও সুপরিকল্পিত উপায়ে ব্যাঙের চাষ করা গেলে অর্থনৈতিকভাবে এটি লাভজনক একটি খাত হয়ে উঠতে পারে। সঠিক নিয়মে ও পরিবেশগত বিধি মেনে বাণিজ্যিক উপায়ে এই উভচর প্রাণীটির চাষ করতে পারলে সিরিয়ার অর্থনীতিতে এটি বড় ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। স্পেনের রাজধানী মাদ্রিদের রাস্তায় তখন হাজারো মানুষের ভিড়। তীব্র গরম উপেক্ষা করেই পোপ মোবাইলে এগিয়ে যাওয়ার সময় সমাবেত ভক্তরা স্বাগত জানান পোপ লিও চতুর্দশকে। গত 6 থেকে 9 জুন মাদ্রিদ সফরের শুরুতেই তিনি অভিবাসী ও গৃহহীনদের সাথে সাক্ষাৎ করেন এবং প্রায় 600,000 তরুণের সাথে এক বিশেষ প্রার্থনায় অংশ নেন। সফরের সবচেয়ে বড় জমায়েতটি হয় গত রবিবার, যেখানে মাদ্রিদের একটি প্রধান চত্বরের খোলা মাঠে পোপের বিশেষ গণপ্রার্থনায় অংশ নেন প্রায় 1.5 মিলিয়ন মানুষ। এরপর সান্তিয়াগো বার্নাবু স্টেডিয়ামে 70,000 ভক্তের ভালোবাসায় সিক্ত হয়ে মাদ্রিদ ছাড়েন পোপ। সফরের দ্বিতীয় ধাপে মঙ্গলবার স্পেনের উপকূলীয় শহর বার্সেলোনায় পৌঁছান পোপ লিও। বার্সেলোনা ক্যাথেড্রালে তাকে স্বাগত জানাতে সকাল থেকেই ভিড় করেন শত শত সাধারণ মানুষ। সেখানে পোপকে এক নজর দেখতে পেয়ে নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি স্থানীয় বাসিন্দারা। আমার যৌবনে আমি পোপ জন পল, বেনেডিক্ট এবং পোপ ফ্রান্সিসকে দেখতে পৃথিবীর অর্ধেকটা পথ ঘুরেছে, আর আজ যখন পোপ আমার নিজের শহরে এসেছেন তখন আমার সন্তানদের নিয়ে তাকে স্বাগত জানাতে আমি সবার আগে এখানে এসে লাইনে দাঁড়িয়েছি। ক্যাথেড্রালে প্রার্থনা শেষে পোপ লিও চতুর্দশ ঐতিহাসিক সেন্ট ইউলালিয়া ক্রিপ্ট পরিদর্শন করেন। পরবর্তীতে এক অঘোষিত মুহূর্তে তিনি এপিস্কোপাল প্রাসাদের বারান্দায় এসে উপস্থিত জনতাকে আশীর্বাদ করেন। ক্যাথেড্রালের বক্তব্য জুড়েই ছিল বর্তমান বৈশ্বিক সংকটের কথা। যুদ্ধ এবং বিভাজনে জর্জরিত এই পৃথিবীতে ক্রমশ খণ্ডিত ও ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়া এই সমাজে আমরা সবাই ঐক্যের, সম্প্রীতির এবং শান্তির সাক্ষী ও বার্তাবাহক হতে চাই। ঈশ্বরের দোয়া এই ঐক্যকে যেন কোনো কিছুই ধ্বংস করতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বুধবার বার্সেলোনার বিখ্যাত সাগ্রাদা ফ্যামিলিয়া ব্যাসিলিকার নতুন টাওয়ার উদ্বোধন করবেন পোপ। স্পেন সফর শেষে তিনি ক্যানারি দ্বীপপুঞ্জে যাবেন, যেখানে আফ্রিকার বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে আসা অভিবাসী ও অনাথ শিশুদের সাথে সাক্ষাৎ করবেন তিনি।
যা বিশ্বজুড়ে জাগাচ্ছে মানবিক সারার এক নতুন আশা। পোপ লিও চতুর্দশ ক্যানারি দ্বীপপুঞ্জকে বেছে নিয়েছেন কারণ এখানকার অভিবাসীরা চরম নিরাপত্তাহীনতা ও অবহেলার শিকার। আফ্রিকা থেকে আসা এই সমুদ্রপথটি পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক রুট। পোপের এই সফর বিশ্বমঞ্চে এই প্রান্তিক মানুষদের অধিকার রক্ষা এবং মানবিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে এক নতুন আশা জাগাচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার সবশেষ ক্ষেপণাস্ত্র যুদ্ধ থামলেও কাটেনি তেল আবিবের বাসিন্দাদের ক্ষোভ ও হতাশা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে সোমবার দুই পক্ষই হামলা বন্ধের ঘোষণা দিলেও তেল আবিবের রাস্তায় সাধারণ মানুষের মাঝে এখনও রয়ে গেছে চাপা আতঙ্ক। যুদ্ধবিরতির এই ঘোষণাকে ইসরায়েলের এক প্রকার পরাজয় হিসেবেই দেখছেন সাধারণ নাগরিকরা। তাদের দাবি, গেল কয়েক বছর ধরেই ইসরায়েল পরাজিত হয়ে আসছে। আমরা নিশ্চিতভাবেই জিততে পারিনি। প্রায় 3 বছর ধরে তো আমরা হারছি। 6 মাস পর পর ইরান থেকে ক্ষেপণাস্ত্র এসে আমাদের ওপর পড়বে, একে কি জয় বলে? ইসরায়েলের মানুষ আসলেই হারছে। রাতে কেউ ঘুমাতে পারেনি, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, কেউ কাজে যেতে পারছে না, কর্মব্যস্ত রাস্তাগুলো ফাঁকা। গত কয়েক মাসের সংঘাত ও ক্ষেপণাস্ত্র আতঙ্কে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা, স্থবির হয়ে পড়েছে দেশের অর্থনীতি। তেল আবিবের ব্যবসায়ীদের মতে এই সংঘাতের মাধ্যমে ইসরায়েলকে অবরুদ্ধ করে ফেলেছে তেহরান। এই 12 ঘন্টার ক্ষেপণাস্ত্র হামলা আমাদের জন্য কেবলই সময়ের অপচয়। আমরা এখান থেকে কিছুই পাইনি। ইরান যা চেয়েছিল তাই পেয়েছে। সেটি হলো লেবানন আর তেল আবিবের মধ্যে একটা নতুন সমীকরণ তৈরি করা। ফলে ইসরায়েল এখন লেবানন ও ইরান দুই দিক থেকেই অবরুদ্ধ হয়ে গেছে। সহজ কথায় আমরা হেরে গেছি। তবে জনগণের এমন তীব্র অসন্তোষ ও সমালোচনার মাঝেই ভিডিও বার্তায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানের যে কোনো আগ্রাসনের মোক্ষম জবাব দিতে প্রস্তুত আইডিএফ। নেতানিয়াহুর দাবি, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এবং তা প্রয়োজন মতো প্রয়োগ করা হয়। অন্তত তার নেতৃত্বে হিজবুল্লাহ ইরানকে কখনোই ছেড়ে দেয়া হবে না বলে মন্তব্য নেতানিয়াহুর। ইরান ও হিজবুল্লাহ আমাদের উপর যে নতুন সমীকরণ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ভেবেছিল লেবানন আর ইরানের মাটি থেকে আমাদের ওপর হামলা চালাবে আর আমরা চুপ করে থাকব। তা আমাদের মেয়াদে কখনোই হবে না। তেহরানের সন্ত্রাসী প্রশাসন যদি আবারও আমাদের ওপর হামলা চালানোর ভুল করে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেব। এপ্রিলের যুদ্ধবিরতির পর এটাই ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় সরাসরি সংঘাত। তেহরান অবশ্য জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখে তবে তারা আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করবে। ফলে ট্রাম্পের হস্তক্ষেপে হওয়া এই যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়ে শঙ্কা এখনই কাটছে না। কাচের বাক্সে রাখা এই ব্যাগটির জিপার কিংবা মেটালের বেল্টে থাকা ডিএনএর আদলে তৈরি ডাবল হেলিক্স চেইন নকশা দেখলেই চোখ আটকে যাবে যে কারো। তবে এর আসল রহস্য লুকিয়ে আছে এর চামড়ায়। এটি কোনো সাধারণ পশুর চামড়া নয়, বরং প্রাগৈতিহাসিক যুগের সবচেয়ে দানবীয় ও ভয়ঙ্কর ডাইনোসর টাইরানোসরাস রেক্স বা টি-রেক্সের জীবাশ্ম থেকে তৈরি। বিশ্বের প্রথম এবং একমাত্র এই টি-রেক্স লেদার হ্যান্ডব্যাগটি এবার উঠছে প্যারিসের বিখ্যাত ড্রুও অকশন হাউসে। ল্যাবরেটরিতে তৈরি চামড়ার বিপুল অর্থনৈতিক সম্ভাবনা প্রমাণ করতেই এই চোখ ধাঁধানো উদ্যোগ। এটি একই সাথে একটি স্বপ্ন, বৈজ্ঞানিক বাস্তবতা এবং এক ধরনের দুর্দান্ত পরিকল্পনার মিশ্রণ, তবে শতভাগ বাস্তব। এটি সত্যিই এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। প্রথমবার যখন আমি এটি ছুঁয়ে দেখেছিলাম, সেটি ছিল এক অনন্য অনুভূতি। যিনি এই ব্যাগটি কেনার সুযোগ পাবেন তাকে আমরা এই অসাধারণ ও বিশ্বজোড়া বিস্ময়ের নিশ্চয়তা দিচ্ছি। এই প্রাগৈতিহাসিক চামড়া তৈরির পেছনের গল্পটি আরও রোমাঞ্চকর। 2000 সালের দিকে আমেরিকার মন্টানায় টি-রেক্সের ফসিল আবিষ্কার করেন বিজ্ঞানীরা। ফসিল থেকে নিষ্কাশন করা হয় প্রাচীন প্রোটিন বা কোলাজেনের ক্ষুদ্র কণা। সম্প্রতি অত্যাধুনিক বায়োটেকনোলজির মাধ্যমে ডাইনোসরের সেই প্রোটিন কণা একটি নামহীন প্রাণীর কোষে প্রতিস্থাপন করা হয়। এরপর জটিল সেলুলার ক্যালকুলেশনের মাধ্যমে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে কালচার করে তৈরি করা হয় এই ডাইনোসর স্কিন। এখানে আমাদের কাছে আসলে টি-রেক্সের কোলাজেন রয়েছে, যা মন্টানায় পাওয়া গিয়েছিল। 2000 সালের দিকে প্রযুক্তি এত উন্নত ছিল না, কিন্তু আজকের বায়োটেকনোলজির সাহায্য নিয়ে ফসিল থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে নিখুঁত কোষীয় গণনার মাধ্যমে চামড়ার এই পুরো অবয়বটি তৈরি করা সম্ভব হয়েছে।
On n'avait pas encore la technologie pour... এক্সপেরিমেন্টাল ফ্যাশন ব্র্যান্ড অনফা লেভে ব্যাগটির এমন একটি প্রাচীন নীলচে সবুজ রং বেছে নিয়েছে যা প্রাগৈতিহাসিক চামড়ার উপরিভাগকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। ল্যাবরেটরিতে এই বৈজ্ঞানিক গবেষণার পেছনে খরচ হয়েছে কয়েক মিলিয়ন ইউরো, আর তাই বিরল এই ব্যাগের সম্ভাব্য নিলাম মূল্য ধরা হয়েছে 300,000 থেকে 500,000 ইউরো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।